হাজিরার আগেই অজ্ঞান কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। ইডি নিয়োগ মামলায় সোমবার চার্জ গঠন হলো না। কালীঘাটের কাকুর অসুস্থতার জন্য চার্জ গঠন স্থগিত। অভিযুক্তরা সশরীরে হাজিরা না দেওয়া পর্যন্ত চার্জ গঠন শুনানি স্থগিত। চেষ্টার ত্রুটি ছিল, সবকিছু আমার নিয়ন্ত্রণে নেই বললেন বিচারক। হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে কালীঘাটের কাকু প্রথমে এসএসকেএম, পরে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করার অনুমতি মিলেছে। চার্জ গঠন সংক্রান্ত পরবর্তী শুনানি 2রা জানুয়ারি। আলিপুর এই মুহূর্তে যে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, সেই বেসরকারি হাসপাতালের সামনে থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সৌমেনের কাছে চলে যাবো। সৌমেন, চার্জ গঠনের আগেই কাকু অসুস্থ হয়ে পড়লেন সুজয় কৃষ্ণ ভদ্র, কি অবস্থা এখন, চিকিৎসকরা কি বলছে? দেখো, একদমই তাই, যেমনটা আমরা সকাল থেকে দেখাচ্ছি যে আজকে কিন্তু সকালবেলা প্রথমে তিনি যখন কোর্ট প্রোডাকশনের আগেই তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তী সময় তাকে এসএসকেএম এর যে এমার্জেন্সি বিভাগ সেখানে কিন্তু তাকে ভর্তি করা হয়। সেখানে পর্যবেক্ষণ ওয়ার্ডে 14 নম্বর বেডে তাকে রাখা হয় এবং তার জ্ঞান না আসার জন্য কিন্তু পরবর্তী সময় আমরা যেমনটা দেখি যে তাকে কিন্তু এসএসকেএম এর মেন বিল্ডিং এবং সেখানে সিসিইউতে রাখা হয়েছিল 3 নম্বর বেডে এবং পরবর্তী সময় কিছুক্ষণ আগেই সেখানে কিন্তু একটি অত্যাধুনিক ব্যবস্থা সম্পূর্ণ অ্যাম্বুলেন্স পৌঁছায় এবং তাকে কিন্তু ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে তাকে কিন্তু আলিপুরের একটি বেসরকারি হসপিটালে তাকে ইতিমধ্যেই চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। উল্লেখ করা ভালো যে আজ সকালবেলা কোর্টে কিন্তু তার আইনজীবী যেমনটা জানিয়েছিল যে আলিপুরে তার যেখানে চিকিৎসা চলেছিল হার্টের চিকিৎসা, সেই হসপিটালের কথা উল্লেখ করা হয়েছিল এবং কোর্ট যেমনটা আদেশ দিয়েছিল সেই মতো কিন্তু তাকে সেখানে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই এবং যেমনটা আমরা দেখলাম যে ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে কিন্তু তাকে সিসিইউ থেকে বার করা হয়, এসএসকেএম সিসিইউ থেকে বার করা হয় ইতিমধ্যে। সৌমেন, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি ফিরছি তোমার কাছে, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো পিয়ালির কাছে। পিয়ালি, এই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র প্রথমে হাজিরা নিয়ে আমরা টাল বাহানা টানাপোড়েন দেখেছি, তারপর হাজিরা হলো, কিন্তু চার্জ গঠনের আগেই অসুস্থ হয়ে পড়লেন। কি বললেন বিচারক, কি হলো আজকে শুনানিতে? একেবারে দেখো, যে বিষয়টা তুমি উল্লেখ করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছিলাম যে সিবিআইয়ের যে মামলা, প্রাথমিকের মামলা, সেই মামলাতে সুজয় কৃষ্ণ ভদ্রকে কাস্টাডিতে নিতে গিয়ে কার্যত সিবিআইয়ের নাস্তানাবুদ হতে হয়। পাঁচবার তার নামে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছিল, তারপরেও তিনি আসছিলেন না এবং অবশেষে জেলে গিয়ে সেখান থেকে সিবিআই তাকে অ্যারেস্ট করে এবং কাস্টাডিতে নেয়। এবং ইডির যে মামলা, যে মামলাতে আজ সুপ্রিম কোর্ট দিনক্ষণ বেঁধে দিয়েছে যে সময়ের মধ্যে চার্জ গঠন করার প্রক্রিয়া শেষ করতে হবে এবং আজকে নির্দিষ্টভাবে ইডির যে বিশেষ আদালত নির্দেশ দেওয়ার কথা ছিল যারা যারা এই মামলা থেকে অব্যাহতি চেয়েছে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে, নাকি যে 54 জন তাদের প্রত্যেকের বিরুদ্ধেই যে অভিযোগ ইডির তরফ থেকে আনা হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জ গঠন হবে এবং কোন কোন ধারাতে চার্জ গঠন হবে যদি চার্জ গঠন হয়ে থাকে সেই বিষয়ে যখন আজকে নির্দেশ দেওয়ার কথা ছিল সকাল 10:30টার সময় একে একে অভিযুক্তরা বা যারা জামিনমুক্ত তারা আসতে শুরু করেছেন, তখনই সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী এসে আদালতকে জানালেন যে তিনি অসুস্থ, সকাল থেকে তিনি জ্ঞান হারিয়েছেন, তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও তার পরবর্তী সময় তারা এসে আবেদন করে আলিপুরের একটি বেসরকারি হাসপাতাল যেখানে তার বাইপাস সার্জারি হয়েছিল সেখানে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আদালত যেহেতু তার অর্ডারে উল্লেখ করেছে যে রাইট টু হেলথ বা তার স্বাস্থ্যের যে অধিকার সেটা তার রয়েছে, সেই জায়গা থেকে তাদের যে আবেদন সেটা মঞ্জুর করেছে। কিন্তু একাধিক প্রশ্নও কিন্তু বিচারক তুলেছেন, যে প্রশ্নটা তাৎপর্যপূর্ণভাবে আজকে ইডি আদালতে বিচারক তুলেছিলেন যে এর আগে যখন কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয় সেই সময় কিন্তু তার ডিসচার্জ সার্টিফিকেটে এটা লেখা ছিল যে তাকে সময় অন্তর সেখানে গিয়ে যে পরবর্তী যে চেক আপ সেটা করতে হবে, কিন্তু একবারও তিনি যাননি এবং বিচারক প্রশ্ন তোলেন যে কেন তিনি আগে একবারও যাননি, আগে তার যাওয়া উচিত ছিল। এবং তার আইনজীবী যখন হাইকোর্টের বিষয় নিয়ে সাবমিশন করতে যায় তাতেও আমরা দেখি যে তার আইনজীবী ওপর কার্যত বিচারক রিয়াক্ট করেন এবং কেন তারা কথা ঘোরাচ্ছেন এবং কোর্ট আনকোর্ট বিচারক যেটা মন্তব্য করেন যে আমরা মেডিকেল
নেগলিজেন্স দেখেছি, কিন্তু এটা কি জুডিশিয়াল নেগলিজেন্স? সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীর দিকে এই প্রশ্ন ছুড়ে দেন এবং তার পরবর্তী সময়ে তাদের তরফে যে আবেদন করা হয়েছিল সেই আবেদন মঞ্জুর করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রের যাতে জেল হাসপাতালে থাকলো বা জেল হাসপাতালে থাকলেও কোনোভাবে তিনি পালাতে না পারেন, তার জন্য জেল কর্তৃপক্ষ যাতে প্রপার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে, ইডির তরফ থেকে সেই আবেদন জানানো হয় এবং আদালত যেটা জানিয়ে দেয় যে 2 তারিখে যে বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হচ্ছেন সেখানকার ডিরেক্টর তাকে একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট দিতে হবে তার স্বাস্থ্য সম্পর্কে। এবং এরপরে দেখা যায় যে বাকি যারা অভিযুক্ত তারা তাদের সিংহভাগই উপস্থিত রয়েছেন, কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি উপস্থিত ছিলেন না। তার জামাই তার দেখভালের জন্য, যিনিও এই মামলায় অন্যতম অভিযুক্ত, তিনিও উপস্থিত ছিলেন না এবং আরও একজন অভিযুক্ত তার আসতে কিছুটা দেরি হচ্ছিল। কিন্তু মূলত সুজয় কৃষ্ণ ভদ্র যেহেতু আজকে ছিলেন না এবং আরও একজন ছিলেন না, যেটা বিচারক জানান যেহেতু সুজয় কৃষ্ণ ভদ্র অসুস্থ, তিনি আসতে পারেননি, সেই কারণেই চার্জ গঠন সংক্রান্ত যে নির্দেশ সেটাকে স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী শুনানি 2রা জানুয়ারি হবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত বাকি অভিযুক্তরা সশরীরে, সব অভিযুক্ত সশরীরে আদালতে উপস্থিত থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চার্জ গঠন সংক্রান্ত যে নির্দেশ সেটা স্থগিত থাকলেই, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশ বেঁধে দিয়েছিল যে 31 ডিসেম্বরের মধ্যে চার্জ গঠনের প্রক্রিয়াটা শেষ করতে হবে, সেটা কিন্তু সম্ভব হলো না। 2 তারিখে পরবর্তী হিয়ারিং, কিন্তু কবে সেই চার্জ গঠন হবে সেটা কিন্তু এখনো নিশ্চিত নয়, কারণ বিচারকের যেটা মন্তব্য সুজয় কৃষ্ণ ভদ্র কবে সুস্থ হবেন এবং তিনি কবে আসবেন সেটা যেহেতু এখনো স্থির নয়, সেই জায়গা থেকে চার্জ গঠনের প্রক্রিয়াটা স্থগিত রইল। অনেক ধন্যবাদ পিয়ালি। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র ছিলেন আমাদের সঙ্গে। সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজকে আমার ক্লায়েন্ট সুজয় কৃষ্ণ ভদ্র সকালবেলা অসুস্থ হয়ে পড়েন, তাই জন্য প্রেসিডেন্সি জেল থেকে ওনাকে এসএসকেএমে ট্রান্সফার করা হয়। তো সেই বিষয়ে আমরা হাইকোর্টকে জানালাম যে অলরেডি হাইকোর্ট অনেক আগে ওনাকে পারমিশন দেওয়া হয়েছিল যে বাইপাস, ওপেন হার্ট বাইপাস সার্জারিটা ওনার যাতে বিএম বিল্লাতে হয়। তো সেই জন্য আজকে আমরা কোর্টকে বললাম যে ওনার এসএসকেএমে ট্রিটমেন্ট প্রপারলি হবে না, তাই জন্য ওনাকে যদি বিএম বিল্লা, যেখানে ওনার অরিজিনালি ওনার ওপেন হার্ট সার্জারিটা হয়েছিল, সেটা যদি ওইখানে শিফট হয় তাহলে আমাদের মেডিকেল পারপাসটা সার্ভ হবে। এবং সেইখানে ইডি আইওকে বলা হল, ডাইরেকশন দেওয়া হয়েছে যে উনি যাতে কপি, অর্ডার শিটের কপি উনি বিএম বিল্লা, এসএসকেএম এবং প্রেসিডেন্সি জেলকে সার্ভ করে, হসপিটালকে রিপোর্ট দিতে বলে। আপনারা শুনলেন প্রথমে এসএসকেএম এবং তারপরে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় এবং বিচারকের তরফ থেকে বলা হয় চেষ্টা ত্রুটি ছিল না, কিন্তু সবকিছু আমার নিয়ন্ত্রণে নেই। হৃদরোগের সমস্যা নিয়ে যে হাসপাতালে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র রয়েছেন, আমাদের প্রতিনিধি সৌমেন রয়েছেন সেখান থেকে আমাদের সঙ্গে। সৌমেন, সংক্ষেপে জানতে চাইবো হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে, কেমন আছেন সুজয় কৃষ্ণ ভদ্র? দেখো, কিছুক্ষণ আগেই তাকে কিন্তু যে শহরের একটি বেসরকারি হসপিটাল, সেখানে কিন্তু চিকিৎসার জন্য সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে নিয়ে আসা হয়েছে। এবং তোমাকে বলে রাখি, আজ যখন সকালবেলা তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় এবং তাকে প্রথমে কিন্তু এমার্জেন্সি বিভাগের সেখানে তাকে কিন্তু পর্যবেক্ষণের ওয়ার্ডে কিন্তু রাখা হয়েছিল এবং পরবর্তী সময় আমরা দেখলাম যে তার অবস্থা অবনতির কারণে তাকে কিন্তু সিসিইউতে নিয়ে যাওয়া হয়। এসএসকেএম সিসিইউতে তিনি কিন্তু ভর্তি ছিলেন এবং পরবর্তী সময় যেমনটা সন্ধ্যে নাগাদ আমরা কিছু আগেই দেখলাম যে সেখানে কিন্তু অ্যাম্বুলেন্স পৌঁছায় এবং কলকাতা পুলিশের নিরাপত্তা দিয়ে কিন্তু তাকে কিন্তু শহরে একটি বেসরকারি হসপিটালে চিকিৎসার জন্য ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। প্রায় 10 মিনিট অতিক্রম হয়ে গেছে, তাকে কিন্তু এমার্জেন্সি দিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত যারা ডাক্তাররা রয়েছেন তাকে কিন্তু তার চিকিৎসা শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং তার আগে তোমাকে বলে রাখি, এসএসকেএমেও তাকে কিন্তু চিকিৎসকের দল একেবারে নজর রাখো সৌমেন। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সৌমেন ছিলেন আমাদের সঙ্গে। এবার নজর রাখবো আমরা পরের খবরের দিকে। স্থগিত চার্জ গঠন আদালত চত্বরে পার্থ অর্পিতা নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের বাসিন্দাদের শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা জানালেন পার্থ চট্টোপাধ্যায়। এই দুঃসময়ে আমার পাশে তারা, বললেন পার্থ। আইনের উপর আস্থা আছে, মন্তব্য অর্পিতা মুখোপাধ্যায়। নববর্ষের সকলকে আস্তে গেটে বেড়ে ভাঙবে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিশেষ করে বেহালা পশ্চিমের
অধিবাসী বিন্দুদেরকে শুভ নববর্ষের হার্দিক অভিনন্দন জানাই। এই দুঃসময়েও তারা আমার পাশে থাকার জন্য। দেখুন, এটা তো পুরো আইনি প্রক্রিয়া, তো আইনের উপর ছেড়ে দিন, আইনের উপর আস্থা আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।